Hello everyone, welcome to Life Science Bangla. আমি উত্তম বর্মন। আজকে আমি মেনলি আলোচনা করব FACS এর সম্বন্ধে। What is FACS? FACS is a fluorescence activated cell sorting. Okay. তো এখানে fluorescence ইউজ হচ্ছে fluorescence ইউজ করে সেলকে শর্ট করা হচ্ছে। তো এখানে মেনলি কি করা হয় যদি আমরা দেখি যে মিক্সচার অফ সেলকে আমাদের কাছে যদি মিক্সচার অফ সেল বিভিন্ন সেল টাইপ আছে সেখান থেকে আমরা কি করতে পারি পার্টিকুলার একটাকে মনে করো এখানে এ বি সি ডি চার ধরনের সেল আছে যার থেকে আমরা এ কে আলাদা করলাম বি কে আলাদা করলাম সি কে আলাদা আলাদা টিউবের মধ্যে সেপারেট করে নিলাম দ্যাট ইজ কল্ড সর্টিং ওকে তো অ্যাকর্ডিং টু এটা কিভাবে হচ্ছে অ্যাকর্ডিং টু লাইট স্ক্যাটারিং এন্ড ফ্লোরোসেন্স ক্যারেক্টারিস্টিক্স এভরি মলিকুল কি করে সেটা একটা লাইট স্ক্যাটারিং ক্ষমতা তার মধ্যে থাকে লাইটকে স্ক্যাটার করে আর ফ্লোরোসেন্স ক্যারেক্টারিস্টিক্স থাকে এবারে এটার উপর বেস করে সেপারেট হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে শর্টেড হচ্ছে এবং আলটিমেটলি আমরা ওখান থেকে কি পাই কোনো একটা মলিকুলের সাইজ পাই কতটা বড় কি ছোট কমপ্লেক্সিটি বা গ্রানুলারিটি এই সমস্ত কিছু আমরা খুঁজে পাই এবং ফেনোটাইপ পাই এবারে এখানে ফ্যাক্স এর মধ্যে অ্যানালাইসিস যদি আমরা করি যে সেল সাইজ কত হতে লাগবে মেনলি 0.2 to 150 মাইক্রোমিটার ওকে তো মাইক্রোমিটার ইন সাইজ সুইটেবল ফর অ্যানালাইসিস ফ্যাক্স এর মধ্যে যদি আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি ফ্যাক্স আর ফ্লো সাইটোমেট্রি অ্যাকচুয়ালি কি ফ্যাক্স হচ্ছে FACS ফ্যাক্স কি ফ্যাক্স হচ্ছে স্পেশাল টাইপস অফ ফ্লো সাইটোমেট্রি জাস্ট a স্পেশাল টাইপ এট ফ্যাক্স তো প্রথমে তাহলে আমাদের ফ্লো সাইটোমেট্রি সম্বন্ধে জানতে লাগবে তো অ্যাকচুয়ালি ফ্লোরোসেন্স অ্যাক্টিভেটেড তো ফ্লোরোসেন্স কি ফ্লোরোসেন্স জানি কোনো একটা মলিকুল যখন কি হয় লাইট অ্যাবসর্ব করে তার মধ্যে যে ইলেকট্রন থাকে সেটা এক্সাইটেড স্টেটে চলে আসে এক্সাইটেড স্টেটে আসার পরে কি করে ইলেকট্রনস সেটা ডিকে করে যায় ডিকে করে তাহলে নিচের দিকে চলে আসা শুরু করবে তাহলে গ্রাউন্ড স্টেটে চলে আসবে এবং গ্রাউন্ড স্টেটে যখন আসছে তখন এমিট করছে এক্সেস এনার্জি তার মধ্যে যতটা এনার্জি থাকছে এক্সেস এনার্জি সেটাকে এমিট করার পরে লাইট হিসাবে তাহলে এটাকে কি হিসাবে লাইট হিসাবে এমিট করছে এটাকে বলা হচ্ছে এমিশন অফ লাইট এনার্জি এই যে ট্রানজিশন অফ এনার্জি ইজ কল্ড ফ্লোরোসেন্স ওকে তো আমরা যদি ফ্যাক্স এর মধ্যে দেখছি ফ্যাক্স এর মধ্যে মেইনলি ফ্লোরোসেন্স ইউজ করা হয় চার ধরনের ফ্লোরোসেন্স ইউজ করা হতে পারে FITC PE PERCP আর NAPC যার মধ্যে এখানে অ্যাবজর্পশন স্পেকট্রা আছে আর এমিশন স্পেকট্রা দেওয়া আছে তো দেখে নিতে পারো এবারে আসি ফ্লো সাইটোমেট্রি কারণ আমাদের ফ্যাক্স জানতে গেলে প্রথমে ফ্লো সাইটোমেট্রি জানতে লাগবে তো ফ্লো সাইটোমেট্রি ফ্লো means motions okay cyto means cell and metry means measurement তাহলে সিম্পলি আমরা কি বলতে পারি যে মেজারিং প্রপার্টিজ অফ সেল while in a fluid stream তো ফ্লুইড স্ট্রিমে যখন থাকছে তখন তার মধ্যে আমরা যে ধরনের সেলের প্রপার্টি আছে সেটাকে আমরা মেজার করতে পারি আবার বলা আছে যে ফ্লো সাইটোমেট্রি ইজ এ টেকনোলজি দ্যাট সাইমultaneously মেজার এন্ড দেন অ্যানালাইজ তাহলে দুটো কাজ করছে একটা হচ্ছে এক নাম্বার মেজার করছে দুই নাম্বার হচ্ছে অ্যানালাইজ করছে মাল্টিপল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সিঙ্গেল পার্টিকলস ইউজুয়ালি সেল তাহলে কোন একটা সেলকে মেজার করতে পারি আবার অ্যানালাইজও করতে পারি as they flow in a fluid stream through a beam of light and the properties measure include properties এর মধ্যে কি কি পড়বে সাইজ রিলেটিভ গ্রানুলারিটি ওটাকে আমরা কি বলতে পারি কমপ্লেক্সিটি আর রিলেটিভ ফ্লোরোসেন্স ইন্টেন্সিটি এই সমস্ত মেজার করা যেতে পারে এবারে আসি যে ফ্লো সাইটোমেট্রির মধ্যে মেইনলি তিনটা পার্ট থাকে থ্রি মেইন সিস্টেম এর মধ্যে থাকছে ফ্লুইডিক্স অপটিক্স এন্ড ইলেকট্রনিক্স তো ফ্লুইডিক সিস্টেম অ্যাকচুয়ালি কি দেখো এই ছবিটার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি স্যাম্পল দেওয়া আছে স্যাম্পল গিয়ে কি করে এখানে হচ্ছে এক ধরনের লাইটের সঙ্গে ইন্টারঅ্যাকশন করছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে লেজার লাইট তো লেজারের সঙ্গে যখন ইন্টারঅ্যাকশন করছে এই যে স্যাম্পল থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে মেইনলি ফ্লুইডিক সিস্টেম ট্রান্সপোর্ট পার্টিকেল ইন a stream into the laser beam for interaction লেজার বিমের সঙ্গে ইন্টারঅ্যাকশন পর্যন্ত সেটাকে বলা হচ্ছে ফ্লুইডিক সিস্টেম অপটিক সিস্টেম কি যখন ইন্টারঅ্যাকশন হচ্ছে এই যে এখানে লাইটের সঙ্গে স্যাম্পলের ইন্টারঅ্যাকশন হচ্ছে
তারপরে কি করবে, সেটা তো লাইট স্ক্যাটারিং করতে পারে, তাহলে লাইট সিগন্যাল তৈরি হচ্ছে। এই যে লাইট সিগন্যাল তৈরি হওয়া পর্যন্ত যে ঘটনাটা এখানে ঘটছে, ঠিক আছে, সেটা মেইনলি অপটিক্যাল সিস্টেম, সেটাকে বলা হচ্ছে অপটিক্যাল সিস্টেম। আর ইলেকট্রনিক সিস্টেম কি করছে, আমাদের যে লাইট সিগন্যাল তৈরি হলো এখানে, সেই লাইট সিগন্যালটা ডিজিটাল সিগন্যাল আমরা দেখতে পারি মেশিনের মাধ্যমে। সেটার কাজ হচ্ছে ডিজিটাল ভ্যালুকে ইনপুট মানে স্টোর করা কম্পিউটারের মধ্যে, সেটা হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমের ফাংশন, ঠিক আছে। এবারে আসি যে ফ্লুইডিক সিস্টেমের মধ্যে হাইড্রোডাইনামিক ফোকাসিং, এটা ইম্পর্টেন্ট। হাইড্রোডাইনামিক ফোকাসিং কি, তো তোমরা দেখো যে when conditions are right, the sample fluid floats in a central core that does not mix with the sheet fluid. এইদিকে sheet fluid থাকছে, sheet fluid এখানে লেখা আছে দেখো, আর এখানে হচ্ছে স্যাম্পল ইনজেক্টর টিপ, তো দুটো কখনো মিক্স হয় না। আর introduction of large volume into a small volume such a way that is become focus, তাহলে লার্জ ভলিউমের মধ্যে যখন আমরা স্মল ভলিউম দিচ্ছি, ফ্লুইড শিট অনেকটা জায়গা জুড়ে আছে, তার মধ্যে আমরা কি করছি, এখানে স্যাম্পল পুট করছি, তাহলে তখন হচ্ছে এটা ফোকাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। as an axis along an axis is called hydrodynamic focusing। তো এটা ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে যে স্যাম্পলের যে প্রেসার সেটা বেশি হতে লাগবে শীট ফ্লুইড প্রেসারের থেকে। নেক্সট আসি অপটিক্স, অপটিক্যাল সিস্টেম কি, অপটিক্যাল সিস্টেম এক্সাইটেশন অপটিক্স আর কালেকশন অফ অপটিক্স, তার মানে ওই যে লাইট সিগন্যাল যেটা হচ্ছে সেটাকে কালেক্ট করা পর্যন্ত, আর অপটিক্যাল বেঞ্চ হচ্ছে এই প্রসেসে হেল্প করে, ওকে। এবারে আসি ইলেকট্রনিক সিস্টেম, যেটা লাইট সিগন্যাল জেনারেট হচ্ছে সেটা লেজার বিম ফ্লুইড সিস্টেমের মধ্যে যাচ্ছে, আবার লাইট সিগন্যাল কনভার্ট হয়ে ইলেকট্রনিক সিস্টেমে যাচ্ছে, যেটা ফটো ডিটেক্টর ডিটেক্ট করছে এবং ডিজিটালি সেটা মেশিনের মধ্যে গ্রাফে শো করছে। এবারে এটা একটা ওভারভিউ বলতে পারো তোমরা, ওভারভিউ কিসের, এটা ফ্লো সাইটোমেট্রি, ওকে। ফ্লো সাইটোমেট্রির একটা ওভারভিউ। এখানে কি হচ্ছে, স্যাম্পল স্টেইন করা হয় প্রথমে সাসপেনশনের মধ্যে, শীট ফ্লুইড দেওয়া হয়, এখানে শীট ফ্লুইড মেইনলি 1x pps কে ইউজ করা হয়, এখানে এইদিকে দেওয়া হয়। তারপরে এখানে দেখো বলা আছে হাইড্রোডাইনামিক ফোকাসিং। হাইড্রোডাইনামিক ফোকাসিং হলে কি হচ্ছে, সেলগুলো এখানে কম্প্যাক্ট হয়ে আছে একটার উপর আরেকটা, এখানে দেখো আলাদা আলাদা, প্রত্যেকটা সেল কি হচ্ছে, আলাদা আলাদা হয়ে বেরোচ্ছে। তো এখানে সেল থাকছে বিভিন্ন ধরনের, সেই সেলগুলোকে প্রথমে স্টেইন করা হয়, তারপরে এখানে কি করা হয়, স্যাম্পল ইনজেক্টরের মধ্য দিয়ে ইনজেক্ট করা হয়, শীট ফ্লুইড এইদিকে থাকছে। তারপরে যখন স্যাম্পলগুলো সেলগুলো অ্যাকচুয়ালি এক এক করে চলে আসছে, এখানে দেখো লেজার বিমের মধ্যে লেজার লাইট সোর্স এটা ইন্টারঅ্যাকশন করছে। ইন্টারঅ্যাকশন করার পরে দু ধরনের স্ক্যাটারিং হতে পারে, ফরওয়ার্ড স্ক্যাটারিং আর সাইড স্ক্যাটারিং হতে পারে, ঠিক আছে। তারপরে মেইনলি প্রপার্টিজ দেখা হয়, যেটা সাইজ আমরা দেখতে পারি, তারপরে তার মধ্যে কমপ্লেক্সিটি কতটা আছে বা গ্রানুলারিটি কত আছে সেগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে মেইনলি ফ্লো সাইটোমেট্রির ফাংশন বা ওভারঅল প্রসেস কিভাবে কাজ করে। কিন্তু এখানে আমরা শর্ট করতে পারি না, সেই জন্য পরবর্তীতে ফ্যাক্স চলে আসছে। তো ফ্যাক্স এর প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কি, তো ফ্যাক্স যদি আমরা দেখি, এখানে শীট ফ্লুইড থাকছে, হাইড্রোডাইনামিক ফোকাসিং করছে, তারপরে সেল হচ্ছে সিঙ্গেল ফাইল হিসাবে যাচ্ছে, মানে এক এক করে। তো শীট ফ্লুইড অ্যাকচুয়ালি কি, শীট ফ্লুইড ইজ এ সলিউশন দ্যাট রানস ইন এ ফ্লো সাইটোমিটার, ফ্লো সাইটোমিটারের মধ্যে রান করা হয়। Once the sheet fluid is running at laminar flow, the cells are injected into the center of the stem। তোমরা এখানে এইদিকে তো sheet fluid রান করছে, এখানে স্যাম্পল কে দেওয়া হচ্ছে, এই যে মিডল পোরশনটা, এখানে স্যাম্পল দেওয়া হচ্ছে at slightly higher pressure, and the principle of hydrodynamic focusing causes the cell align single file in a direction of flow। তাহলে হাইড্রোডাইনামিক ফোকাসিং এর আগে আমরা বলে নিয়েছি, এখানে তাহলে সিঙ্গেল ফাইল নিয়ে আসার জন্য কাজ করে। এবারে দেখো ওভারঅল প্রিন্সিপাল কি ফ্যাক্সে, তাহলে আমাদের কাছে সেল সাসপেনশন থাকছে, স্টেইন করা, সেটাকে এখানে আমরা স্যাম্পলের মধ্যে পাঠাচ্ছি, আল্ট্রাসনিক নজল ভাইব্রেটর, তো এখানে ড্রপ ওয়াইজ পরপর আসছে, লেজারের সঙ্গে ইন্টারঅ্যাকশন করছে, তারপরে ডিটেক্টর থাকবে, এখানে মেইনলি স্ক্যাটারিং হবে, সেই স্ক্যাটারিং লাইটগুলোকে ডিটেক্ট করবে এবং মেশিন সেটাকে অ্যানালাইজ করবে। এবারে কি হয়, এই পর্যন্ত তো মেইনলি হচ্ছে ফ্লো সাইটোমেট্রির ফাংশন ছিল, ফ্লো সাইটোমেট্রি এর আগের স্লাইডে আমরা দেখলাম। এবারে দেখো এখানে ডিফারেন্সটা কি, অ্যাকচুয়ালি এখানে করা হয় কি, a small group of drops negatively charged due to detection of single fluorescence light, আমরা তো ফ্লোরোসেন্স অলরেডি ইউজ করি এখানে,
তো ফ্লোরোসেন্স যখন লেগে যায়, মানে এবার একটা সেল আছে, তার মধ্যে পার্টিকুলার প্রোটিন আছে, সেই প্রোটিনের সঙ্গে প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড করছে, তারপরে আমরা সেকেন্ডারি অ্যান্টিবডি দিচ্ছি, সেকেন্ডারি অ্যান্টিবডির মধ্যে ফ্লোরোসেন্স স্ট্যাক থাকছে। তাহলে ফ্লোরোসেন্সের একটা কালার থাকবে, মনে করো এখানে গ্রিন কালার, ঠিক আছে। তাহলে গ্রিন কালারকে আমরা যদি এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যে যখন ড্রপলেট গুলো বাইরে বেরিয়ে আসছে, তো ড্রপলেট গুলোকে আমরা চার্জ প্রোভাইড করতে পারি থ্রু মেশিন। ওকে, তাহলে মেশিন কি করবে, অলরেডি যেগুলো ধরো গ্রিন ফ্লোরোসেন্স ট্যাগ আছে, সেই সমস্ত ড্রপলেট গুলোকে আমরা মেশিনকে বলে দিলাম যে এগুলোকে নেগেটিভ চার্জ প্রোভাইড করে, তাহলে সেগুলোকে নেগেটিভ চার্জ প্রোভাইড করবে। এবং নেগেটিভ চার্জ প্রোভাইড করলে কি হবে, নিচের দিকে দু ধরনের প্লেট বসানো থাকে, একটা হচ্ছে পজিটিভ চার্জ প্লেট আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ প্লেট। তো এইখানে কি করে, মেনলি আমাদের যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা পজিটিভ চার্জের দিকে যাবে, কারণ আমরা জানি যে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ এর মধ্যে গিয়ে বাইন্ড করবে, আর নেগেটিভ নেগেটিভ রিপালশন দেখা যায়, তো পজিটিভ চার্জের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ মলিকুল, একটা এইটাকে আমরা বলতে পারি কালেকশন টিউব। তাহলে কালেকশন টিউবের মধ্যে আসবে, কালেকশন টিউবের মধ্যে আসার পরে এখানে কি হবে, জমা হবে, ঠিক আছে, কালেক্ট করা যাবে। এবারে আমরা যদি সেম ভাবে আরো কতগুলো সেলস ড্রপলেট বেরোবে, যেগুলোকে আমরা অলরেডি রেড ফ্লোরোসেন্স ট্যাগ দিয়ে ট্যাগ করেছি, সেগুলোকে যদি আমরা পজিটিভ চার্জ প্রোভাইড করি, তাহলে পজিটিভ চার্জ প্রোভাইড করলে সেটা নেগেটিভ চার্জের দিকে যাবে, নেগেটিভ চার্জ যে প্লেট আছে তার দিকে যাবে। তাহলে সেটা কি হবে, এখানে গিয়ে দেখো, তাহলে পজিটিভ চার্জ আমরা যেগুলোকে প্রোভাইড করেছি সেগুলো এই দিকে চলে আসলো কালেকশন টিউবের মধ্যে, এই কালেকশন টিউবে এসে জড়ো হলো বা জমা হলো। এবারে কতগুলো থাকবে নিউট্রাল, যেগুলোকে কোনো চার্জ প্রোভাইড করা হয়নি, তাহলে তারা কোন দিকে যাবে, তারা তো কোনো চার্জ প্রোভাইড হয়নি, তাহলে এইভাবে নিচের দিকে ফ্লো করবে। তাহলে এটাকে আমরা বলতে পারি নিউট্রাল, মানে আমাদের এগুলো ডিজায়ার না, আমাদের যা ডিজায়ার ছিল তা আমরা সেগুলোকে কালেক্ট করে নিয়েছি অলরেডি, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফ ফ্যাক্স। এবারে আসি লাইট স্ক্যাটারিং কিভাবে হচ্ছে। তো লাইট স্ক্যাটারিং দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ক্যাটারিং আর এটাকে বলা হয় সাইড স্ক্যাটারিং। ফরওয়ার্ড স্ক্যাটারিং অ্যাকচুয়ালি কি, ফরওয়ার্ড স্ক্যাটারিং বা এফএসসি আমরা বলতে পারি, is proportional to the cell surface area or size. সেল সারফেস, এখান দিয়ে যদি এটা একটা লাইট সোর্স হয়, তাহলে লাইট কি করবে, উপর দিয়ে সারফেস দিয়ে পাস করবে, যার ফলে আমরা সাইজ বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটার উপর নিচ কতটা বড় কতটা ছোট। ছোট যদি মলিকুল হতো তাহলে এতটা পেতাম, তাহলে সাইজ এত ছোট হবে, ঠিক আছে। এবারে সাইড স্ক্যাটারিং অ্যাকচুয়ালি কি, সাইড স্ক্যাটারিং বা এসএসসি is proportional to the cell granularity or internal complexity. সেলের মধ্যে যদি গ্রানুল থাকে, যেমন নিউট্রোফিলের মধ্যে গ্রানুল থাকে, তাহলে কি হবে, নিউট্রোফিলের মধ্যে আমরা যদি করি অ্যাকচুয়ালি তিনটা লোব হয়, তো মনে করো এই ধরনের ইমেজ হলো, তাহলে কি হবে, গ্রানুলারিটির জন্য এখান থেকে সাইড স্ক্যাটারিং হবে। ওকে, তো সাইড স্ক্যাটারিং মেনলি এটা মেশিন কি করছে, ডিটেক্ট করছে, ডিটেক্ট করে আবার এটার থেকে বোঝা যাচ্ছে কমপ্লেক্সিটি আছে কিনা, ঠিক আছে। এবারে দেখো দুটো জিনিস ইম্পর্টেন্ট, এটা থেকে মেশিনের মধ্যে আমরা এই ধরনের ছবি দেখতে পারি, the maximum amount of the current output by PMT। তো মনে করো এখানে কারেন্ট দেওয়া হলো, এখানে টাইম, তাহলে কারেন্ট যতক্ষণ ধরে থাকছে তার মানে ততক্ষণ হচ্ছে ইন্টারঅ্যাকশন করছে, দ্যাট ওয়াই এটার হাইটটা অনেকটা বেশি হবে। আর এটা সহজভাবে দেখো ভোল্টেজ এবং টাইমের সঙ্গে, যে ভোল্টেজ যতক্ষণ নিচ্ছে তার মানে বড় মলিকুল এটা কম সময় নিচ্ছে, কম ভোল্টেজ নিচ্ছে, এটা ছোট কিছুটা তার থেকেও ছোট, তাহলে পিক এইভাবে সেপারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ওয়াইডটা হচ্ছে দ্য ইন্টারভাল ডিউরিং হুইচ দ্য পালস অকার, কতক্ষণ ধরে পালসটা থাকছে আর কতটা কারেন্ট নিচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো কারেন্টের ভোল্টেজ যদি বেশি হয় তার মানে এখানে বড় মলিকুল, সেটা বুঝতে লাগবে। এবারে দেখো ডট প্লটের মাধ্যমে অ্যাকচুয়ালি এই ছবিটা, এই ধরনের ছবি আসে, ঠিক আছে। তো গ্রানুলার যেগুলো সেগুলো কি হবে, সাইড স্ক্যাটার বেশি হবে। এটার থেকে তোমরা এখানে দেখো যে এফএসসি মানে ফরওয়ার্ড স্ক্যাটার, ফরওয়ার্ড স্ক্যাটারের মাধ্যমে সাইজ বোঝা যায় যে লার্জার সাইজ হবে, সাইড স্ক্যাটার যদি বেশি হয় তাহলে গ্রানুলারিটি বা কমপ্লেক্সিটি। তো তোমরা এখানে দেখো লাইট স্ক্যাটারিং ইন হোল ব্লাড সেল। তো ব্লাড সেলের মধ্যে আমরা জানি যে গ্রানুলার সাইট থাকবে, কিছু মনোসাইটস, লিম্ফোসাইট এইগুলো থাকবে। তো
তো তোমরা যদি গ্রানুলোসাইট দেখো তাহলে তার কি হবে, এসএসসি বাড়বে না, গ্রানুলোসাইটের সাইট স্ক্যাটারিং বাড়বে। এফএসসি কি হবে, এফএসসিও অনেকটা বেশি আছে এখানে, ঠিক আছে, মানে সাইজে বড় এবং কমপ্লেক্সিটিও অনেকটা। এবারে মনোসাইটের ক্ষেত্রে দেখো অতটা মনোসাইটের মধ্যে কি আছে, ফরওয়ার্ড স্ক্যাটারিং বেশি, লিম্ফোসাইটের মধ্যেও লিম্ফোসাইট অনেকটা কম। দেখো এখানে যদি ফরওয়ার্ড স্ক্যাটার আর সাইড স্ক্যাটার দেখো অনেকটা কম, ঠিক আছে। এবারে তোমরা যদি দেখো এটা একটা সেল কাউন্ট ভার্সেস যদি আমরা এসএসসি করি সাইড স্ক্যাটারিং, তাহলে প্রথমে দেখো পিকটা অনেকটা উঁচুতে, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই পিকটা যদি তোমরা দেখো, এই পিকটা দেখে তোমরা বলতে পারবে যে এখানে হচ্ছে লেস গ্রানুল, এসএসসি মানে কি কমপ্লেক্সিটি বা গ্রানুলারিটি, তাহলে কম গ্রানুলার যে সেলগুলো সেগুলো এখানে বেশি আছে, লেস গ্রানুলার সেল বেশি আছে, আর মোর গ্রানুলার এগুলোতে মোর গ্রানুলার সেল এখানে কম আছে। ওকে, তো এসএসসি আর এফএসসি ক্লিয়ার কনসেপ্ট। এবারে আসি ফ্লো সাইটোমেট্রি ভার্সেস ফ্যাক্স। এর আগেই বলে নিয়েছি যে ডিফারেন্স কোথায়, ডিফারেন্স হচ্ছে এইটুকু জায়গায়, অ্যাকচুয়ালি কি হবে, শর্টেজ হচ্ছে। সো অ্যাপ্লিকেশনে যদি আমরা দেখি সেল ফাংশন দেখার জন্য ডিএনএ আরএনএ অ্যানালাইসিস, সেল ডেথের সর্টিং এন্ড সেল আইসোলেশন, ইমিউনোফেনোটাইপিং, তো আমরা একটার সম্বন্ধে আলোচনা করছি সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস সাইকেলের সম্বন্ধে। অ্যাপোপ্টোসিস অ্যাকচুয়ালি কি, অ্যাপোপ্টোসিস হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ, পিসিডি বলা হয় না সময়। So one of the most common features of apoptotic that can be measured by flow cytometry. Flow cytometry এর মাধ্যমে আমরা মেজার করতে পারি। অ্যাকচুয়ালি কি হয়, ফসফোলিপিড সেরিন, তোমরা সেল মেমব্রেন যদি দেখো, এটা হচ্ছে আউটার মেমব্রেন লিখলাম, এটা হচ্ছে ইনার মেমব্রেন। তো ইনার মেমব্রেনের মধ্যে ফসফোলিপিড সেরিনের পরিমাণ বেশি থাকে, এটা হচ্ছে নরমাল সেল মেমব্রেন যদি আমরা দেখি। এবারে ডিজিজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে উল্টো কেস হয়ে যায়, যে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন যদি হয় তাহলে ফসফোলিপিড সেরিন হচ্ছে উপরের মেমব্রেনের মধ্যে দেখা যায়। তো এখানে বলা হয়েছে যে এক্সটার্নালাইজেশন অফ ফসফোলিপিড সেরিন এ ফসফোলিপিড, অ্যাকচুয়ালি ফসফোলিপিড সেরিন এক ধরনের ফসফোলিপিড found in the inner membrane of healthy cell. Okay, and annexin 5 to phosphatidylserine and thus annexin 5 level with fluorophore allow apoptotic to disease. Okay, actually কি হয়, যখন ফসফেটিডাইলসেরিনের সঙ্গে annexin 5 বাইন্ড করে, annexin 5 বাইন্ড যখন করছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা apoptotic cell. Okay, and such a propadium iodide PI distinguish apoptotic from necrotic cell. তো PI অ্যাকচুয়ালি কি হয়, PI অ্যাকচুয়ালি সেল, নরমাল সেলের ভিতরে ঢুকতে পারে না। নরমাল যদি সেল হয় তাহলে এর ভিতরে ঢুকতে পারে না। যখন সেলের মধ্যে ড্যামেজ হচ্ছে কোনো কারণে, সেল মেমব্রেন রাপচার হচ্ছে, তখন প্রোপাডিয়াম আয়োডাইড এর ভিতরে ঢুকে যাচ্ছে। ওকে, তার মানে এটা থেকে আমরা বলতে পারি, এখানে যদি আমরা PI ভার্সেস annexin 5 FITC দেখি তাহলে দেখো এখানে অ্যাপোপ্টোটিক বলছে। এখানে অ্যাপোপ্টোটিক কেন বলছে, PI এর অ্যামাউন্ট কম, এখানে PI এর অ্যামাউন্ট কম, কিন্তু annexin 5 AN5 লিখছি, annexin 5 এর পরিমাণ অনেকটা বেশি, ঠিক আছে। আর এখানে ডেথ বলতে দেখো PI বেশি, আবার PI অনেকটা বেশি, তার মানে সেলগুলো রাপচার হয়ে গেছে এবং পুরোপুরি ডেথ হয়ে গেছে, ঠিক আছে। অ্যাপোপ্টোসিসও এখানে যদি তোমরা দেখো তাহলে annexin 5 ও অনেকটাই বেশি আছে। তো ডেথ এইভাবে বোঝা যাচ্ছে যে অ্যাপোপ্টোটিক হচ্ছে নাকি ডেথ হয়ে যাচ্ছে। So thank you for watching this video. Do like, share and subscribe this channel.